সেই সময়টা কিন্তু এই পশ্চিমবঙ্গে বা তখন বাংলাদেশে এক বিশেষ সময়। কারণ এই সময় বড় বড় কিছু ঘটনা এবং ঘটনাগুলো মোটেই খুব শুভ ঘটনা, এরকম কিছু ঘটনা তো ঘটে। যেমন 43 দুর্ভিক্ষ, একদম সম্পূর্ণ ম্যানমেড একটা দুর্ভিক্ষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের জন্য খাদ্য জমা শুরু করা হয় এবং চালের দাম বাড়তে থাকে। ইমিডিয়েট মহাজনরা বুঝতে পারেন যে প্রচুর লাভ হতে পারে যদি আরও 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 জমিয়ে রাখা হয়, এবং এটার কোনো শেষ নেই। বিপুল পরিমাণে চাল স্টোরেজ করা হয়, বিপুল। এবং এই নরেন্দ্রনাথ মিত্রের লেখা, মানে নিজের লেখা থেকেই জানতে পারছি যে শিবপুরের কাছে আর গুদমে আর ছিল না, ফলে শিবপুরের কাছে চাল বস্তার পর বস্তা চাল রাখা হয় এবং তার উপর একটা পাতলা ত্রিপল বা কোথাও এমনি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপরেই বৃষ্টি শুরু হয় এবং এই সমস্ত ধান চাল সব বৃষ্টিতে পৌঁছে নষ্ট হয়ে যায়। অথচ সেই সময় কিন্তু কলকাতার রাস্তায় রাস্তায় মানুষ মারা যাচ্ছে, আক্ষরিক অর্থে মানুষ মারা যাচ্ছে। প্রথমে তারা আসে, এটা তপন রায়চৌধুরীর লেখায় খুব স্পষ্ট একেবারে ক্যাটেগরিক্যালি লেখা আছে যে প্রথমে দেখা গেল একজন দুজন মানুষ বা পরিবার ফুটপাতে এসে বসছে। তখনও তারা ভিক্ষা করে না, কারণ তারা ভিক্ষা করতে পারছে না, কারণ তারা ভিক্ষুক নয়। তারা গ্রাম থেকে সদ্য এসছে, তাদের প্রচুর আত্মসম্মান, তারা আশা করছে শহরের মানুষরা যদি তাদেরকে কিছু খাবার এমনি দেয়। কিন্তু শহরের মানুষও তখন তার ভাঁড়ার বন্ধ করে দিয়েছে, কারণ তারাও ভয় পাচ্ছে যে আমাদের খাবার ফুরিয়ে যাবে। ভয়ঙ্কর আতঙ্ক গ্রাস করছে। কিছুদিন বাদে তারা ভিক্ষায় বেরোতে শুরু করলো। তারা প্রথমে চাল চাইতো, ভাত চাইতো, রুটি চাইতো, এবং পরে বুঝতে পারলো যে না, ভাত রুটি কেউ দেবে না। তখন তারা একটা অদ্ভুত জিনিস চাইতে শুরু করলো, সেটা হচ্ছে ফ্যান। নবান্নের বিখ্যাত ওই আর্তনাদটা, ওই নবান্ন নাটকের ওইটাই, ফ্যান খাইতাম বাবা, ফ্যান খাইতাম। ওই ফ্যান চাইতে শুরু করলো এবং রেগুলার রাস্তায় মানুষ মরতে শুরু করলো। আশ্চর্য লাগলেও সত্যি, সেই সময় পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশে 30 লক্ষ মানুষ এই দুর্ভিক্ষে মারা গেছিল। 30 লক্ষ সংখ্যাটা। এবং না খেতে পেয়ে আক্ষরিক অর্থে লঙ্গরখানাগুলো খোলা হতো, লঙ্গরখানায় মারামারি হতো, চূড়ান্ত মারামারি হতো। এবং সবচেয়ে বড় বৈপরীত্য এটা যে সেইবার কিন্তু সারা বাংলা জুড়ে সমস্ত ক্ষেতে উপচে ফসল হয়েছিল, উপচে ফসল হয়েছিল, মানে কোনো অভাব ছিল না। এতটুকু খরার কারণে বা বন্যার কারণে এই দুর্ভিক্ষ হয়নি, গোটাটা ভীষণভাবে ম্যানমেড। মানে এইটা নিয়ে তারাশঙ্কর, আজকে আমি পড়ার সময় পাবো না, একটা বিশাল গল্প, পৌষলক্ষ্মী। তাতে পড়লে বোঝা যায় যে কি পরিমাণ ফসল সেই সময় হয়েছিল, কি পরিমাণ ফসল। গ্রামের মানুষ প্রথমে যখন গরুর গাড়িতে করে বা গাড়িতে করে ফসলগুলো নিয়ে যাওয়া হতো, তখন খালি ধান কুড়োতো, সেইটা খেয়েই তারা প্রায় 1 মাসের উপর বেঁচেছিল। তারপরে তারা দলে দলে কলকাতায় আসতে শুরু করে শুধু একটুখানি খাবারের আশায়। লঙ্গরখানাগুলো খোলা হতো এবং সেখানে প্রায় হামলে পড়তো মানুষ, লাইন দিয়ে থাকতো, পেতো না এবং মারা যেত। এর পরের ঘটনা দেশভাগ। তার আগে হিন্দু মুসলিম রাইট, ভয়ঙ্কর রাইট হয় কলকাতায়। সুরাবর্দী তখন ছিলেন আমাদের এখানকার, সেই সময়কার তৎকালীন বোধহয় মুখ্যমন্ত্রী পত্রে ছিল। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা বলা হতো, ঠিক প্রধানমন্ত্রী বলা হতো। তা সেই সময় রাইটটা শুরু হয় এবং এই রাইট ছড়িয়ে পড়ে এবং প্রবল আকার নেয় সেই রাইট। মানে এর পরে পরেই ভাবা যায় 43, তারপরে 46 থেকেই দাঙ্গা শুরু হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, ডাইরেক্ট অ্যাকশন ডে, আমি নামটা ভুলে যাচ্ছিলাম। ডাইরেক্ট অ্যাকশন ডে একটা নির্দিষ্ট দিনে এটা শুরু হয়, 3 দিন। হ্যাঁ, 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে। এবং 16, 17, 18 3 দিন পুলিশ ছিল না রাস্তায়, পুলিশ পুরো অফ হয়ে যায়। ডাইরেক্ট অ্যাকশন ডেতে প্রথমে মানে দুপক্ষই, হিন্দু এবং মুসলমান দুই পক্ষকেই একেবারে ভয়ঙ্করভাবে খুন করা হয়, একে অপরের খুন করে। এবং ওটাও ওই বিভিন্ন লেখায় পরিষ্কার বোঝা যায়, শঙ্কর ঘোষের একটা লেখা আছে খুব ডিটেইলে, একদম পরিষ্কার সেই সময়টা। এবং তারপরেই দেশভাগ,
এবং দলে দলে উদ্বাস্তুর আগমন পরপর ঘটছে, কিন্তু দলে দলে উদ্বাস্তুর আগমন একদম ছেয়ে গেল। আবারও নানান রকম মানুষ শিয়ালদা স্টেশন প্ল্যাটফর্মে তারা আশ্রয় নিল, কোথাও কোথাও তারা কলোনি তৈরি করলো। এই তো ঋত্বিক ঘটকের সিনেমা দেখলেই আমরা বুঝতে পারি, এবং আরও অজস্র লেখায় সেই সময়টা রয়েছে। এবং আরও একটা জিনিস তখন লক্ষ্য করা গেল, মধ্যবিত্তের মূল্যবোধের মারাত্মক অবক্ষয়। এটা তো ছিলই, 43-এ নিজের ভাড়া রাখলে ছিল, দেয়নি খেতে, খেতে পেলেও দেয়নি। এবং সেই 43-এ কত দূর অশ্লীল যে ওই 43-এ মানুষ যখন মারা যাচ্ছে বা উদ্বাস্তুরা যখন এসে খাবারের জন্য এরকম লাইন দিচ্ছে, তখন কিন্তু বড় বড় বিয়েবাড়ি হচ্ছে, ঠিক যেটা নবান্নে ছিল, যে কুকুরের সাথে কেড়ে খাবার খাচ্ছে, কুকুর কামড়ে দিচ্ছে প্রধানকে, একদম এই ঘটনা। বড় বড় বিয়েবাড়ি, বিয়েবাড়িতে প্রচুর খাবার এবং সেগুলো ফেলে দেওয়া হচ্ছে। আরও এক ধাপ এগিয়ে গেল মধ্যবিত্ত, খুব সস্তায় তারা মেয়ে পেতে শুরু করলো। এই উদ্বাস্তু কলোনিগুলো থেকে, বিশেষত শিয়ালদা স্টেশন থেকে, একদম বাঙালি মধ্যবিত্ত কেরানি চাকুরে তারা অতি সস্তায় একটু খাবার, একটু শাড়ি, এমনকি নিজের বউয়ের শাড়ি, সেইটা দিয়ে সেই মেয়েগুলিকে নিয়ে কাছের হোটেলে, এবং অজস্র খুপড়ি খুপড়ি হোটেল খুলে গেল এই পারপাসের জন্য। ঘন্টায় হোটেলের রুম ভাড়া দেওয়াটা কিন্তু ওইও আরম্ভ করেনি। ঘন্টায় হোটেলের রুম ভাড়া দেওয়াটা 46-47 সালে শুরু হয়ে গেছে। 47-48 সালে ঘন্টায় হোটেলের রুম তখন ভাড়া দেওয়া হতো। কেরানিরা সুন্দরভাবে বাড়ি ফেরার পথে যথেষ্ট উপভোগ করে তবে তারা বাড়ির পথ ধরত। এবার কথা হচ্ছে, এই সময় যারা লিখছেন, অর্থাৎ এই মধ্য 30 থেকে আর 54 অবধি, এবার পাশাপাশি এই দিকটাও অসম্ভব বলিষ্ঠ লেখককুল সেই সময় এই বাংলায়, অসম্ভব বলিষ্ঠ, যেটা কিন্তু সচরাচর হয় না। মনে রাখতে হবে, মধ্য 30 মানে রবীন্দ্রনাথ ঠাকুর তখনও রয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব কাটিয়ে এই লেখককুল উঠে এলেন এবং তারা এইভাবে লিখলেন। সাধারণত এটা কিন্তু সাহিত্যে দেখা যায় না। একটা ওই রকম ম্যামথ মহিরুহের মতো একজন লেখক যখন থাকে, তখন সব ঢাকা পড়ে যায় তার আলোকে, আর কেউ মাথা তুলতে পারে না। তিনি চলে যাওয়ার অনেক দিন পর্যন্ত তার লেখার চর্চা থাকে, তারপর আস্তে আস্তে নতুন লেখককুল উঠে আসে। এটা কিন্তু তা হলো না। সাহিত্য যদি দেখি, তাহলে 34 সাল থেকেই দাপিয়ে লিখতে শুরু করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 34-35 থেকে মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার কিছুদিন, তার বছর দশেক বাদেই নরেন্দ্রনাথ মিত্র, প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু সেই সময় দাপিয়ে লিখছেন কিন্তু। হ্যাঁ, অচিন্ত কুমার সেনগুপ্ত, বিষ্ণু দে। এবং এটা একটা অদ্ভুত ঘটনা, কিন্তু বাংলায় সেই সময় অসম্ভব শক্তিশালী একটা লেখককুলের আবির্ভাব হলো। এবার দুটো জিনিসই বোধহয় লেখককুলকে খুব নাড়িয়ে দিয়েছিল। একটা তো সেই ঘটনা, যেগুলো তাদেরকে, তারা এই মূল্যবোধের অবক্ষয় দেখা, মনুষ্যত্বের অবক্ষয় দেখা, শেষ হয়ে যাওয়া, চোখের সামনে স্বার্থপরতা দেখা, ক্রূরতা দেখা, ফলে তাদের লেখায় বারবার উঠে আসে এগুলো, বারবার। আর যদি একদম সাহিত্য এই ব্যাপারটাকে ধরি, কন্টেন্ট এইটাকে একটু সরিয়ে রেখে যদি সাহিত্য ধরি, তাহলে এই প্রচেষ্টাটাও তাদের ছিল যে রবীন্দ্রনাথ থেকে বেরিয়ে আসতে হবে। যেটা আমি আগের দিন বলছিলাম, যে রবীন্দ্রনাথের থেকে বেরিয়ে আসতে হবে। তাদের এমন সাবজেক্টও নিতে হবে, এমন লেখার ভঙ্গিও নিতে হবে, এমন লেখনীও নিতে হবে, যাতে রবীন্দ্রনাথের প্রভাবমুক্ত একটা সাহিত্যের ধারা তৈরি করা যায়। এটা কম বেশি সমস্ত সাহিত্যিকের মধ্যেই তখন এটা কাজ করেছিল। অনেকটা বললাম, আবার গল্প বলতে বলতে হয়তো আবার কিছু যদি মনে পড়ে বলবো। আমি প্রথম যে গল্পটা পড়ছি, সেটা অবশ্য আজকে ওই জন্যে আজকের দিনটা আমি বারণই করেছিলাম ছোটদের আনতে, কারণ ছোটদের ভালো লাগবে না, মন খারাপ লাগবে, খুব ধাক্কা লাগতে পারে গল্পগুলোতে। আজকে প্রথম যে গল্পটা পড়বো সেটা তুলনামূলকভাবে অনেক সফট সফট একটা গল্প পড়বো, নরেন্দ্রনাথ মিত্রের লেখা। গল্পটি ভারী সুন্দর। হয়তো আমি যে ঘটনাবলী বললাম বা যে সময়টা বললাম, সরাসরি রিফ্লেক্টেড হয় না এই গল্পটায়, কিন্তু গল্পটা আমার খুব ভালো লাগার জন্য শেয়ার করছি। গল্পটার নাম মহড়া। অন্যদিন খেয়ে উঠে একটু গড়িয়ে ঘুমিয়ে নেয় মানসী, কিন্তু আজ ওর চোখে ঘুম নেই।
রবীন্দ্রনাথের তপতিখানা চোখের সামনে খোলা, তার থেকে বিড়বিড় করে সুমিত্রার পাঠ মুখস্থ করছে মানসী। শুধু প্রম্পটারের ভরসায় থাকবার মতো মেয়ে সে নয়, তাতে অভিনয় ভালো হয় না, সময় বেশি নেই। দুদিন বাদেই স্টেজ রিহার্সাল, আর তৃতীয় দিনেই থিয়েটার। তাছাড়া মানসীর শুধু নিজের পার্ট মুখস্থ করলেই চলবে না, তপতি নাটকে পাড়ার আরও যেসব মেয়ে অভিনয় করবে তাদেরও শিখিয়ে পড়িয়ে ঠিক করে নিতে হবে। দলের বেশিরভাগ মেয়েই আনাড়ি, এদের দিয়ে যে কি করে জাতমান রক্ষা করবে সেই হয়েছে মানসীর চিন্তা। পদ্মপুকুর মহিলা সমিতির সে সেক্রেটারি বা প্রেসিডেন্ট কিছু নয়, এ পাড়ায় তারা মাত্র বছরখানেক এসেছে, কিন্তু এরই মধ্যে সমিতির সবাই মানসীর নেতৃত্বকে স্বীকার করে নিয়েছে। সে না হলে সমিতির একদিনও আর চলে না। সামনের ইলেকশনে মানসীর সেক্রেটারিশিপ কেউ নিতে পারবে না, কিন্তু সব কিছুই নির্ভর করছে তপতির উপর, আর তপতি নাটকখানা নির্ভর করছে সুমিত্রার উপর। মানসী অন্য সব ভাবনা রেখে আবার বইয়ে মন দিল। মানসীদি, ও মানসীদি, শুধু আহ্বান নয়, সঙ্গে সঙ্গে কড়াও নড়ে উঠল। নিশ্চয়ই সুষমা। খাটের ওপর থেকে নিজে আর নামলো না মানসী, শুয়ে শুয়েই ডাকলো, ও নীরজা, নীরজা, কি করছিস তুই? বাচ্চুকে ঘুম পাড়াচ্ছি বৌদি। মানসী বলল, আচ্ছা পরে ঘুম পাড়াবি, দরটা খুলে দিয়ে আয়। খানিক বাদে দরজা খোলার শব্দ পেল, তার একটু পরেই সুষমা এসে সামনে দাঁড়ালো। এই যে মানসীদি, ঘুমিয়ে পড়েছেন নাকি? মানসী শুয়ে শুয়ে মেয়েটির দিকে তাকালো। 22-23 বছর বয়স হবে সুষমার, মাত্র বছর 2 হলো বিয়ে হয়েছে, এখনো ছেলেপুলে কিছুই হয়নি। বেশ আঁটোসাঁটো গড়ন, স্বাস্থ্যবতী, গায়ের রং শ্যামলা, কিন্তু ওর চেহারার সবচেয়ে বড় গুণ হলো দৈর্ঘ্য। সেদিন ফিতে দিয়ে মেপে দেখেছে মানসী, 5 ফুট 6 ইঞ্চি। দলের মধ্যে এমন লম্বা মেয়ে আর নেই, বিক্রম হিসেবে ওকে চমৎকার মানাবে। মানসীর সিলেকশনে কেউ তারিফ না করে পারবে না। সুষমা একটু অপ্রতিভ হয়ে বলল, অমন করে কি দেখছেন মানসীদি? অমন করে কি দেখছেন মানসীদি? মানসী এবার খাটের উপর উঠে বসল। তারপর আচ্ছা বসে নাও, তারপর শুরু করি। এই ঠিক আছে। মানসী এবার খাটের উপর উঠে বসল, তারপর দুহাত সুষমার 2 কাঁধে রেখে নাটকীয় ভঙ্গিতে বলল, তোমাকে নাথ, তোমাকে। কিন্তু সুষমা, ফের যদি তুমি এমন মানসীদি মানসীদি করো, তাহলে তোমার আর আমি মুখ দেখবো না বলে দিচ্ছি। সুষমা লজ্জিত হয়ে বলল, কিন্তু আপনি যে আমার চেয়ে 5-6 বছরের বড় হবেন মানসীদি, সেদিনই তো বয়সের হিসেব হচ্ছিল। মানসী মুখে গাম্ভীর্যের ভঙ্গি এনে বলল, সে হিসেব ছেড়ে দাও। আজ থেকে আমি তোমার শুধু মানসী নই, আজ থেকে আমি তোমার শুধু মানসী, মানসীদি নই, এ কথা মনে রেখো। এখন থেকে থিয়েটার শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার বিক্রম, আর আমি তোমার সুমিত্রা। স্বামী, পুত্র, ঘর, সংসার এ কদিনের জন্য সব তোমাকে ভুলে যেতে হবে, নাহলে কিচ্ছু হবে না। সুষমা বলল, সব ভুলে যেতে হবে? মানসী বলল, নিশ্চয়ই। এখন থেকে তোমার কামনার বস্তু রাজ্য নয়, সম্পদ নয়, শুধু আমি, শুধু তোমার এই সুমিত্রা, বুঝতে পেরেছ? বলে সুষমার গাল দুটো একটু টিপে দিল মানসী। সুষমা বলল, ভুল হয়ে গেল কিন্তু মানসীদি, সুমিত্রা আর যাই করুক কখনো বিক্রমের গাল টিপে দিতে পারে না। বিক্রম তেমন মেয়েলি পুরুষই নয়। ঠিক ঠিক, এবার একটা কথার মতো কথা বলেছ বটে। মানসী খিলখিল করে হেসে উঠল। সুষমাও যোগ দিল সেই হাসিতে। একটু বাদে মানসী বলল, দাঁড়াও, 1 কাপ করে চা খেয়ে নি, তারপর পুরো দমে আবার রিহার্সাল চালাবো। তোমাকে শিখিয়ে পড়িয়ে ঠিক করে নিতে না পারলেই তো আমি গেছি। বিক্রম যদি ভালো না হয় সুমিত্রার আর কোনো আশা নেই। সুষমা আপত্তি করল, এই অসময়ে আবার চা কেন? মানসী বলল, চা আর অ্যাক্টিংয়ের কোনো অসময় নেই, এ কথা মনে না রাখলে ভালো পার্ট করতে পারবে না। নীরজা, ও নীরজা, এদিকে আয় একবার। দরজার ওপাশ থেকে 19-20 বছরের একটি মেয়ে এসে দাঁড়ালো। গায়ের রং কালো, কিন্তু বেশ লম্বা দোহারা চেহারা, লম্বা ছাদের মুখের ডৌলটিও বেশ মিষ্টি। পরনে খয়েরি রঙের পুরনো একখানা তাঁতের শাড়ি, হাতে প্লাস্টিকের চুড়ি, সিঁথিতে সিঁদুর। সুষমা একটুকাল মেয়েটির দিকে তাকিয়ে রইল। কেমন একটু করুণ বিষণ্ণতার ছোঁয়াচে মেয়েটির চেহারায় যেন আরও মাধুর্যের ছাপ এনেছে। মানসী বলল, ও ঘরে কি করছিলে নীরজা? নীরজা বলল, চাল বাছছিলাম বৌদি। এবারও বড় কাঁকড়। মানসী বলল, আচ্ছা, চাল বাছা রেখে এখন হিটারে 2 কাপ চায়ের জল বসাও তো। আচ্ছা, না হয় 3 কাপই করো। গলাটা কেমন যেন ধরে আছে, চায়ের জলে ভালো করে না ধুয়ে নিলে আজকে রিহার্সালটা জমবে না। নীরজা কোনো কথা না বলে চায়ের ব্যবস্থা করতে গেল। সুষমা বলল, এটি কে মানসীদি?
আপনার কোনো ননদ টনদ নাকি? মানসী মৃদু হাসল। অনেকেরই তাই মনে হয়। ঝিকে কেমন ঠাকুরঝি করে তুলেছি দেখেছ? আমার বাহাদুরিটা স্বীকার করো ভাই। সুষমা বলল, স্বীকার করছি। সত্যি ঝি বলে মোটেই চেনবার জো নেই। আমি ভেবেছিলাম আপনার দূর সম্পর্কের কোনো আত্মীয় টাত্মীয় বুঝি। চেহারায় আদব কায়দায় ঠিক একেবারে ভদ্র ঘরের মেয়ে। আর নামটিও তো বেশ নীরজা। আমি তো কোনো বাড়ির কোনো ঝিয়ের এমন নাম শুনিনি। মানসিক ঠোঁটে আত্মপ্রসাদের হাসি ফুটে উঠল। ওর মায়ের দেওয়া নাম কি ছিল জানো? নেপি। চেহারাও ছিল সেরকম। এই 1 বছর ধরে আমি ওকে মেজে ঘষে নীরজা করে তুলেছি। সুষমা তারিফ করে বলল, আপনার অসাধ্য কাজ নেই মানসীদি, আপনাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। মানসী হেসে বলল, বাহ, এই তো হয়ে এসেছে। শুধু গলাটা একটু ভারী হবে আর একটু জোরালো হবে। তোমার চেহারার পৌরুষ আমি মেকআপে এনে দেবো, কিন্তু স্বভাবের পৌরুষ তোমাকে চেষ্টা করে আনতে হবে সুষমা। সুষমা হেসে বলল, আশ্চর্য, আপনি রিহার্সালের কথা ছাড়া কিছু বুঝি ভাবেন না? মানসী বলল, না বিক্রম, আমার আর কোনো ভাবনা নেই। নীরজা মেঝের ওপর ফোল্ডিং টেবিল পেতে দিল, 2খানা চেয়ার এনে রেখে দিল দুদিকে, তারপর প্লেটে করে বিস্কুট আর শ্বেতপদ্মের মতো 2টি চায়ের কাপ এনে রাখলো তার উপর। সুষমা বলল, এত হাঙ্গামার কি দরকার ছিল? মানসী বলল, হাঙ্গামা আবার কিসের? বিছানায় বসে চা খাওয়াটা আমি তেমন পছন্দ করি না। মানসী শুধু নিজেই সুন্দরী নয়, রুচির দিক মানসী শুধু নিজেই সুন্দরী নয়, রুচির দিক থেকেও যে শৌখিন, তাই ঘরখানা দেখেই বেশ টের পেয়েছে সুষমা। পুরনো ভাড়াটে বাড়ির 1তলা ঘর, কিন্তু দেখে মনে হয় যেন প্রাসাদের একটি কক্ষ। খাট, ড্রেসিং টেবিল, দামি কাপড় চোপড় রাখবার জন্য কাঁচের আলমারি, বইয়ের র্যাক, সবই 1খানা ঘরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। দেয়ালে 30-32 বছর বয়সের একটি পুরুষের ফটো, গৃহকর্তা শ্যামল সেন, এজি বেঙ্গলের সিনিয়র গ্রেডের ক্লার্ক, কিন্তু মানসীকে দেখলে ঠিক কেরানির স্ত্রী বলে মনে হয় না। চায়ের কাপে চুমুক দিয়ে সুষমা বলল, আপনার ঘরখানা ভারী চমৎকার আর সুন্দর সাজিয়েছেন। আমি একটা গোটা বাড়ি পেয়েও এমন ভালো করে সাজাতে পারিনি। মানসী বলল, সাজাবার আর কি আছে, আজকাল অবশ্য নীরজাই সব করে। রান্না বান্না, ধোয়া মোছা, সাজানো গোছানো সব নিজের হাতে নিয়েছে, আমাকে কিছুই দেখতে হয় না। সুষমা বলল, চমৎকার লোক পেয়েছেন মানসীদি, আমাকে দিন না এমন একটি জোগাড় করে। ওকে পেলেন কোথায় বলুন তো? মানসী সংক্ষেপে নীরজার এখানে আসার কাহিনীটা বলল। এর আগের বুড়ি ঝিটি ঝগড়াঝাটি করে চলে যাওয়ার পরে বড়ই অসুবিধায় পড়ে গিয়েছিল মানসী। এক হাতে রান্না বান্না, জল তোলা, বাসন মাজা, দুরন্ত ছেলেকে সামলানো একেবারে হিমশিম খেয়ে যেত। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাকে সামনে পেত তাকেই বলতো, একটা ঝি দাও না জোগাড় করে। শেষ পর্যন্ত খোঁজ মিলল। এই রাস্তারই 2-3খানা বাড়ির ওদিকে একজন ডাক্তার আছে। তার ঠিকে ঝি মানদা এসে বলল, মা, আমার মেয়েটিকে রাখুন। মানসী বলল, ঠিক আছে দিদি, আমার দরকার নেই, আমি রাত দিনের লোক চাই। মানদা খুশি হয়ে বলল, সে রাত দিনই থাকবে। সমস্ত মেয়ে 5 বাড়ি কাজ করাচ্ছে, একজন জানাশোনা ভদ্রলোকের বাড়িতে যদি থাকে আমার কোনো ভাবনা চিনতে থাকে না। দুবেলা দুটো খেতে দেবেন, আর মাইনে খুশি হয়ে আপনি যা দেবেন তাই নেবে। নেপিকে দেখে খুশি হলো মানসী। ওর মাকে জিজ্ঞেস করলো, মেয়ে যে দেখছি সধবা, ওকে ওর স্বামীর ঘরে পাঠাওনি? মানদা দুঃখ করে বলল, কতবার পাঠালাম মা, যত পাঠাই তত পালিয়ে পালিয়ে আসে, আমার অদৃষ্ট মন্দ। মন্দ অদৃষ্টের কথা তারপর পুরোপুরিই শুনেছে মানসী। নেপির স্বামীর কুঞ্জলালের বয়স 60-এর কাছাকাছি, স্বভাব চরিত্র ভালো নয়, মদ খায়, গাঁজা খায়, দেহেও নানা ব্যাধি আছে। তাই নিয়ে কিছু বললে নেপিকে ধরে মারে। অমন স্বামীর ঘর কিছুতেই আর করবে না নেপি। কুঞ্জলালও তা বুঝতে পেরেছে। নেপির আশা ছেড়ে দিয়ে গায়ের আধ বৈশে এক গোষ্টমীকে নিজের কাছে নিয়ে রেখেছে। মানসী বলল, ওর ওই গোষ্টমীর পাদপদ্মই ভালো, তুই থাক আমার কাছে, তোকে আমি লেখাপড়া শেখাবো। সেই থেকে নেপি মানসীর কাছেই আছে। আগে ছিল একেবারে গেঁয়ো ভূত, কিচ্ছু জানতো না, কিন্তু শিখিয়ে পড়িয়ে মানসী মাত্র বছর খানেকের মধ্যে ওর এই নামান্তর রূপান্তর ঘটিয়েছে। আজকাল নাম ঠিকানা লিখতে পারে নীরজা, সহজ বাংলা বই বেশ পড়তে পারে, সম্প্রতিকে ইংরেজিও শেখাতে আরম্ভ করেছে মানসী। সুষমা আরেকবার বন্ধুর প্রশংসা করে বলল, আপনার অসাধ্য কোনো কাজ নেই। ওদের চা খাওয়া হয়ে গিয়েছিল। নীরজা এলো কাপ প্লেটগুলি তুলে নিতে। মানসী তার দিকে তাকিয়ে বলল, কিরে, অমন গোমরামুখী হয়েই থাকবি নাকি? লোকজন এলে আলাপ আপ্যায়ন করতে হয় না বুঝি? একে জানিস? সুষমাকে দেখিয়ে মানসী জিজ্ঞেস করল। নীরজা বলল, জানি, আপনার বন্ধু।
শুধু বন্ধু নয় রে, আমার বর, তোর দ্বিতীয় দাদাবাবু, খিলখিল করে হেসে উঠল মানসী। সুষমা লজ্জিত হয়ে বলল, আপনাকে নিয়ে আর পারা গেল না মানসীরই। মানসী নীরজার দিকে তাকালো। কিরে, পছন্দ হচ্ছে না বুঝি? নীরজা এবার একটু মুচকি হাসল। মেয়ে ছেলে কি মেয়ে ছেলের বর হয় নাকি বৌদি? মানসী বলল, ওকে আর মেয়ে ছেলে থাকবে? রাজ পোশাকে রাজ মুকুট ওকে এমন পুরুষ সিংহ সাজিয়ে নেব যে তোরও সাজ যাবে সিঙ্গিনী হয়ে ওর পিছন পিছন ছুটতে। ও আমার থিয়েটারের বর, বুঝতে পারছিস? ও রাজা, আমি রানী। দেখ না কিরকম মানায়। এসো সুষমা, ড্রেস রিহার্সালের নমুনাটা আজই একটু নীরজাকে দেখিয়ে দিই। ওর মোটে বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমাদের নীরজাও তো দর্শকদের একজন হবে। আলনা থেকে শ্যামলের একটা পাঞ্জাবি পেরে নিয়ে জোর করে সেটা সুষমাকে পরিয়ে দিল মানসী। বিছানার নীল রঙের চাদরটা ওর মাথায় পাগড়ির মতো করে জড়িয়ে দিল। তারপর নীরজার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কিরে, এবার পছন্দ হয়? মুখে আঁচল চাপা দিয়ে নীরজা এবার ওদের সামনে থেকে সরে গেল। মানসী বলল, সুষমা, এই বেশে তোমাকে আজ রাস্তা দিয়ে যেতে হবে। সুষমা হাত জোর করে বলল, রক্ষে করুন মানসীদি, আমি তা মরে গেলেও পারবো না। খানিক বাদে শাড়ি বদলে, চুল বেঁধে, স্নো পাউডারে প্রসাধন সেরে মানসী সুষমার সঙ্গে ড্রামাটিক ক্লাবে চলল। ক্লাব খুব বেশি দূরে নয়, পাড়ার অ্যাডভোকেট বিনয় হালদারের ড্রয়িং রুমেই ওদের নাটকের মহড়া চলছে। তার মেজ মেয়ে গীতশ্রী অঞ্জনা করবে বিপাশার পাঠ। বেরোবার আগে মানসী একবার এগিয়ে ছেলেকে দেখে গেল। বারান্দায় মাদুরের উপর 3 বছরের শিশু অঘরে ঘুমোচ্ছে। বাচ্চু তো নয়, একটি মূর্তিমান বিচ্ছু। যতক্ষণ জেগে থাকে ওর দুষ্টুমির সীমা থাকে না, কিন্তু ঘুমিয়ে পড়লে একেবারে মোমের পুতুল। উবু হয়ে বসে হাঁটুতে থুতনি রেখে এক মনে নীরজা চাল থেকে কাপড় বেছে চলেছে। চুলের রাশ পিঠ ভরে ছড়ানো। মানসী একটু কালোর দিকে তাকিয়ে থেকে বলল, বাচ্চু উঠলে ওকে খাওয়াস। নীরজা মুখ ফিরিয়ে তাকালো। আপনাকে বলতে হবে না বৌদি। মানসী যেন এবার একটু লজ্জা পেল। সত্যি, নীরজাকে সংসারের কোনো কথাই আজকাল আর বলে দিতে হয় না। হালদার বাড়ি থেকে রিহার্সালের পর ফিরতে ফিরতে সন্ধে উতরে গেল। সবকটি মেয়েই আজ এসেছিল। রিহার্সালটাও বেশ চমৎকার হয়েছে। সবচেয়ে সুন্দর হচ্ছে মানসীর পার্ট। অঞ্জনার দাদা নিরঞ্জনবাবুও আজ উপস্থিত ছিলেন। নাট্যরসিক হিসেবে তার খ্যাতি আছে। তিনি সুমিত্রার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। বাড়ির কাছাকাছি এসে মানসীর চোখে পড়ল তাদের বসবার ঘরে আলো জ্বলছে। কপাটের একটা পাট খোলা, একটা পাট ভেজানো। একজন অপরিচিত সুদর্শন যুবক চেয়ারে বসে রয়েছে, আর তার সামনে তক্তপোষের ধার ঘেঁষে নীরজা পা ঝুলিয়ে বসে তার সঙ্গে মৃদু স্বরে আলাপ করছে। বটে, তোমার পেটে পেটে এত? মানসী মৃদু হেসে এক পাশে সরে দাঁড়ালো। দরজার আড়াল থেকে ঘরের পুরোপুরি দৃশ্যটা দেখা যাচ্ছে এবার। নীরজার পাশে গম্ভীর মুখে বসে বাচ্চু। যত্ন করে তাকে জামা প্যান্ট পরিয়েছে নীরজা, মাথা আঁচড়ে চোখে কাজল দিয়েছে। নিজেও সেজেছে একটু। ঠিক সাজা বলা চলে না, এ ওর নিত্যকার সান্ধ্য প্রসাধন। মানসীর দেওয়া পুরনো ফিকে চাপা রঙের শাড়িটি ঘুরিয়ে সুন্দর করে পরেছে। চুল বেঁধে ঠিক মানসীরই ধরনে সিঁথিতে এঁকেছে সিঁদুরের সূক্ষ্ম রেখা। পাউডারের পাফও একটু বুলিয়েছে মুখে, মাত্র এইটুকু। কিন্তু এই সামান্য মেকআপেই ও যেন একেবারে বদলে গেছে। বেশ সুন্দরী আর সম্ভ্রান্ত ঘরের মেয়ে বলেই মনে হচ্ছে ওকে। অপরিচিত যুবকটির চোখে মুগ্ধতা, মুখে সৌজন্যের স্নিগ্ধ হাসি। সামনে উঁচু টিপয়টার ওপর চায়ের কাপ, এর মধ্যে চা দিয়ে আদর আপ্যায়নও হয়ে গেছে। হ্যাঁ, মুখ টিপে হাসলো মানসী। বেগুনি রঙের অ্যাস্ট্রেটায় সিগারেটের ছাই ঝেড়ে যুবকটি এবার মৃদু হাসল। শ্যামলবাবুর বোধহয় ফিরতে অনেক দেরি হবে। নীরজার ঠোঁটে লজ্জিত মধুর একটা হাসি ফুটে উঠল। কি জানি, অন্যদিন তো এর মধ্যেই এসে পড়েন, আজ যে কোথায় গেল। অফিসে যাওয়ার সময় আপনাকে কিছু বলে যাননি? না তো, আমাকে উনি কিচ্ছু বলেন না। ভারী অন্যায়। হাত ঘড়ির দিকে যুবকটি এবার চোখ বুলিয়ে নিল। আর বসবার জো নেই, আমাকে আবার অনেক জায়গায় ছুটতে হবে। আপনি কিন্তু শ্যামলবাবুকে বলবেন, মনে করে বলবেন আমাদের উত্তরসূরির বৈঠক আবার নতুন করে কাল থেকে চালু হচ্ছে। কাল চারু অ্যাভিনিউয়ে অমিয়দার ওখানে অধিবেশন। এবারকার বৈঠকের একটু নতুনত্ব আছে। বিবাহিত সভ্যরা সব সস্ত্রীক আসবেন। লক্ষ্মীদের হাতের ছোঁয়ায় যদি ভাঙা ক্লাব ফের জোড়া লাগে। নীরজা স্মিত মুখে চুপ করে রইল। আপনি কিন্তু শ্যামলদার সাথে অবশ্যই যাবেন। নীরজা বলল, আমাকে আবার কেন?
যুবকটি হেসে বলল, না না, নিশ্চয়ই যাবেন। স্ত্রী ছাড়া কাল সভ্যদের ক্লাবে প্রবেশ নিষেধ। শ্যামলবাবুকে বলবেন কাল এই সুরদাস ঘটক দৌড়ে পাহারা দেবে। নমস্কার বিনিময়ের পর সুরদাস বাইরে নামল। তারপর আর কোনো দিকে না তাকিয়ে সিগারেট টানতে টানতে দ্রুত পায়ে ট্রাম লাইনের দিকে এগিয়ে গেল। মুহূর্তকাল স্তব্ধ আর স্তম্ভিত হয়ে রইল মানসী। তার যেন শক্তি নেই কথা বলবার, শক্তি নেই এক পায়ে গোবার। তারপর ভিতরের ঘরে যাওয়ার জন্য নীরজা যেই বাচ্চুকে কোলে নিতে গেছে, ঝড়ের বেগে মানুষের ঘরে ঢুকলো। তারপর দাঁতে দাঁত কষে চেঁচিয়ে উঠল, নেপি, এসব কি হচ্ছিল শুনে? এটা আমার একটু দেখতে হবে। এটা পোস্ট 47। পোস্ট করতেছে। নরেন্দ্রনাথ মিত্র তো অনেক বেশি দিন অব্দি লিখেছেন, ওনারা তো আরেকটু আগে। গল্পটার সেটিং থেকে মনে হ্যাঁ, হচ্ছে পোস্ট করতেছে।